প্রিয় সহকর্মী বৃন্দরা, আপনারা যারা প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান পদের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, আপনাদের এখন দ্বিতীয় লক্ষ্য বা টার্গেট সেটি হচ্ছে ভাইবার জন্য প্রস্তুতি নেওয়া। সর্বশেষ খবর অনুসারে ভাইবা মে মাস নাগাদ শুরু হতে পারে। তো মোট 14,942 জন আপনারা যারা উত্তীর্ণ হয়েছেন, প্রথম ধাপ আপনারা খুব ভালোভাবে উত্তীর্ণ হয়েছেন, এই জন্য সর্বশক্তিমান রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা। আর যারা উত্তীর্ণ হতে পারেননি, সত্যি কথা বলতে কি, সর্বশক্তিমান রাব্বুল আলামিন যেটা নির্ধারণ করে রাখবেন সেটাই হবে। একদমই মন খারাপ করবেন না, কারণ আপনাদের ইতিমধ্যে একটি চাকরি আছে। আবারও প্রস্তুতি নেন। আমরা ওই যে একটা ডায়ালগ হিসেবে বলি, সামনের বছর আবার হবে, হ্যাঁ, পরের বার আবারও হবে। তো যারা সম্মানিত শিক্ষকবৃন্দরা যারা উত্তীর্ণ হয়েছেন, দেখুন আপনাদের ভাইবাটি একটি ভিন্ন ধরনের ভাইবা, কারণ আপনাদের ভাইবাটি গতানুগতিক চাকরির ভাইবা নয়, আপনাদের ভাইবাটি হচ্ছে একটি পদোন্নতির ভাইবা। তো সেই হিসেবে ভাইবাটা একটু ভিন্ন হতে পারে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব এই ভাইবার সম্পূর্ণ A to Z আলোচনা করার চেষ্টা করব। অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন, আমার পাঠঘরে আপনাদেরকে আরও একবার স্বাগতম। মূল আলোচনায় যাওয়ার আগে অনুরোধ করব, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন। এবং আপনার প্রয়োজনে আমাদের অন্তত ভাইবা প্রস্তুতির এই ভিডিওগুলো একটু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ ইতিমধ্যে আপনারা এতটুকু বুঝতে পেরেছেন যে আমার পাঠঘর মানে আপনাদের পাঠঘর বাকি সব জায়গার থেকে একটু ভিন্ন। আমরা সবসময় বাস্তবতায় দাঁড়িয়েই কথা বলি, যতটুকু প্রয়োজন ততটুকু নিয়েই কথা বলি। তো ওই সমস্ত বিষয়গুলোকে আমরা একটু পাশে সরিয়ে রেখে আমরা চলুন মূল আলোচনায় চলে যাই। একটু বড় হতে পারে ভিডিওটি, আমি আগে আপনাদেরকে একটু অ্যালার্ম নোটিফিকেশন দিলাম। আবার এটাও ঠিক যে আপনারা তো মানে অন্যদের মতো না, এটা আপনাদের প্রয়োজন, সুতরাং আশা করি থাকবেন আমাদের সাথে। ভাইবার শুরুর সময় আগামী মে মাস থেকে শুরু থেকে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক ভাইবা শুরু হতে পারে। এআই এবারে প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর মাধ্যমে ভাইবা নেওয়ার পরিকল্পনা করেছে মন্ত্রণালয়। কারিগরি সহযোগিতা ভাইবা সিস্টেমটি তৈরিতে বুয়েট এবং AIUB এর কম্পিউটার সায়েন্স বিভাগ কাজ করছে। ডেমো প্রদর্শন আগামী 30 এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ে এআই ভাইবা সিস্টেমের একটি ডেমো বা মহড়া প্রদর্শিত হবে। গত 18 এপ্রিল আনুষ্ঠানিক এমসিকিউ পরীক্ষায় মোট 14,942 জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন, পাশের হার 31%। মোট 48,000-এর বেশি প্রার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন। দেখুন, 11,000 পদের বিপরীতে কিছু কিছু ক্ষেত্রে, যেমন কারিগরি বা মাদ্রাসা, এই সমস্ত জায়গাগুলোতে আমার বিশ্বাস যে আমি এখন পর্যন্ত মোট ডাটাটি পাইনি বা মোট ডাটাটি পেয়েছে, আমি অ্যানালাইসিস করতে পারিনি যে কোথায় কোন পদে কতজন উত্তীর্ণ হয়েছেন। তবে যতটুকু ডাটা পেয়েছি, আমার দৃঢ়ভাবে বিশ্বাস করি যদি সর্বশক্তিমান রাব্বুল আলামিন বা স্রষ্টা আপনাদের উপরে যদি সহায় থাকেন, ইনশাল্লাহ আপনাদের সবারই চাকরি হবে। এবং এখন পর্যন্ত আমি ভাইবা রেজাল্ট মানে আপনাদের পরীক্ষা হওয়ার পরে বলেছিলাম যে মোটামুটি 35 থেকে 40 যারা পাবেন তারা ভাইবে উত্তীর্ণ হবেন। আমার সাথে বেশ অনেকেরই কথা হয়েছে যারা মোটামুটি 35-36 পেয়ে ভাইবে উত্তীর্ণ এমসিকিউ পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। তো আমরা একটু পরের পেজে চলে যাই। এইখানে আরও কিছু তথ্য দেওয়া আছে, এই তথ্যগুলো ওই আগের তথ্যগুলোই, আমরা এগুলো নিয়ে কথা বলবো না। আমরা পরের পেজে চলে যাই। এনটিআরসির প্রতিষ্ঠান প্রধান ভাইবার চূড়ান্ত গাইডলাইন। একটু আমি শুরুতেই বলে নেব যে এই ভাইবাটি আর সব ভাইবার মতো না। এখানে যারা ভাইবা নেবেন অনেকেই আপনাদের থেকে জুনিয়র হবেন, কারণ সম্মানিত শিক্ষকরা, আপনারা তো শিক্ষকদের শিক্ষক যারা 30 বছর বা আরও বেশি সময় ধরে চাকরি করছেন। ভাইবা বোর্ডে যারা থাকবেন, দেখা যাবে যে হয় আপনাদের সমবয়সী হবেন বা আপনাদের থেকে বয়সে ছোট হবেন। সুতরাং ভাইবার অ্যাটমসফিয়ারটা একদমই ফ্রেন্ডলি থাকবে, আপনারা কোনো প্রেশারে ভাইবার জন্য নেবেন না। আর আপনারা যেহেতু শিক্ষকরা খুব ভালো করে জানে যে আসলে একটা ভাইবা বোর্ডকে নিজের পক্ষে কীভাবে নিতে হয়, কারণ আমরা সবসময় এই মানুষের সাইকোলজি নিয়েই কাজ করেছি। তবে বেসিক কিছু বিষয় আছে, যেহেতু আপনি প্রতিষ্ঠান প্রধান হবেন, একজন প্রতিষ্ঠান প্রধান হওয়া মানে হচ্ছে অনেক দায়িত্ব, এবং ওই ভাইভাতে আপনার এই জিনিসগুলো দেখার চেষ্টা করা হবে, কারণ ইতিমধ্যে আপনি যথেষ্ট যোগ্য না হলে তো ওই পদে এতদিন চাকরি করতে পারতেন না। আপনাদেরকে ভাইবা বোর্ডে যেটা আপনাদের দেখা হবে সেটা হচ্ছে লিডারশিপ, ধৈর্য এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। যেহেতু আপনি প্রতিষ্ঠান প্রধান, সুতরাং আপনি লিডার, আপনার নেতৃত্বের জায়গায় থাকতে হবে। সুতরাং নেতৃত্বের জায়গাটি আপনি কিভাবে নিতে পারছেন সেটা ভাইবা বোর্ডে দেখা হবে। ধৈর্য, দেখুন যারা স্থানীয় পর্যায়ে, এমনকি ঢাকা শহরে যারা প্রতিষ্ঠান প্রধান হন,
তর্ক সাপেক্ষে অথবা বাস্তবতার নিরিখে শুনতে অনেক ভালো শোনায় প্রধান শিক্ষক বা হেডমাস্টার বা প্রিন্সিপাল, কিন্তু বাস্তবতা দেখা যায় যে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে স্থানীয় পলিটিক্যাল রাজনীতি এবং স্থানীয় প্রভাব, সাংবাদিক, এমনকি মানে অফিসিয়াল যেটা সব জায়গায় আপনাদেরকে স্রেফ একজন কর্মচারী হিসেবে বিবেচনা করা হয়। তো সেক্ষেত্রে মানে প্র্যাকটিক্যাল মানে কাগজপত্রে যাই কিছু থাকুক না কেন, আপনাকে তো ওগুলো সামলাতে হবে। তো সুতরাং ধৈর্যটা আপনার দরকার পড়বে। আর একটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। আপনি কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করবেন, যদিও বেশিরভাগ সিদ্ধান্ত আপনার উপরে চাপিয়ে দেওয়া হবে, কিন্তু তারপর ইন্টারনালি কিছু কিছু বিষয় বা সার্বিক শিক্ষার যে বিষয়টা, সেই বিষয়টাতে আপনি কিভাবে সিদ্ধান্ত নেবেন, ওই জায়গাগুলো আপনার বোঝার চেষ্টা করা হবে। যা করবেন শুরুতেই বলে রাখি, খুব স্ট্রিক্টলি এগুলো একটু ফলো করার চেষ্টা করবেন। সেটা হচ্ছে নথি ব্যবস্থাপনা। ভাইবা বোর্ড আগোছালো ফাইল নিয়ে আপনার নেতিবাচক ইমেজ তৈরি করবে, অর্গানাইজড ফাইল। এখন পর্যন্ত এনটিআরসি আপনাদের কী কী কাগজপত্র লাগবে সেগুলো সম্পর্কে বিবৃতি দেয়নি, তবে আমরা ধারণা করছি যে আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র এবং আপনার আদার্স যে কাগজপত্রগুলো, যেমন এনটিআরসির প্রবেশপত্র, তারপর ইত্যাদি, এই সমস্ত বিষয়গুলো আপনাকে গুছিয়ে রাখতে হবে। সমস্যা অনেকেরই, বেশ কয়েকজন শিক্ষকই আমাকে ফোন দিয়েছিলেন যে ওনাদের মূল সার্টিফিকেটটা পর্যন্ত ইউনিভার্সিটি থেকে তোলা হয়নি, প্রফেশনালটা, এবং আধার সার্টিফিকেট বা মার্কশিট কোথায় আছে, হয়তো অমুক জায়গায় রেখেছিলেন, খুঁজে পাচ্ছেন না। তো এটা একটু খুঁজে বের করার চেষ্টা করবেন, কারণ খুব দ্রুত ভাইবা শুরু হয়ে যাবে। এটা গুছিয়ে একটা ফাইল, ট্রান্সপারেন্ট ফাইল, অথবা আমরা যে কোড ফাইল ব্যবহার করি সেই কোড ফাইলটা, চেকলিস্ট অনুসারে আপনার যা যা লাগবে। স্মার্ট পরিচিতি, এটা নিয়ে তো আমরা কথা বলেছি। স্মার্ট পরিচিতিটা, আমি এটা নিয়ে কথা বলিনি। স্মার্ট পরিচিতি আপনাকে জিজ্ঞেস করতে পারে ভাইবা বোর্ড যে ডিসক্রাইব ইউর সেলফ, বা আপনি বলুন। সোজা অনেক সময় ভাইবা বোর্ডে প্রশ্ন করে ফেলে আপনি কি প্রতিষ্ঠান পদে যোগ্য কি না, তো সেক্ষেত্রে আপনি কি উত্তর দেবেন। তো এই একটি উত্তর আপনাদের তৈরি করে রাখতে হবে। নেগেটিভ কোনো কিছু বলা যাবে না, আপনাকে এমনভাবে বলতে হবে যে আপনি বলার মাধ্যমে বোঝানোর চেষ্টা করবেন যে আপনি এটার জন্য যোগ্য, এটার জন্য আপনি প্রস্তুত, এবং আপনার যথেষ্ট অভিজ্ঞতা আছে, এবং এই দায়িত্ব যদি আপনাকে দেওয়া হয় আপনি সেই দায়িত্ব পালন করার মতো সক্ষমতা আপনার আছে। আবার যদি ওভার কনফিডেন্স দেখান তাহলে তো বেলুন ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো যেহেতু ভাইবার বিষয়টা একটা এটা ভাইবা কীভাবে শুরু হবে, ভাইবাতে কী প্রশ্ন করা হবে, এটা পূর্বে থেকে বলাটা খুব খুব কঠিন। আর তো সুতরাং এই ক্ষেত্রে আপনাদেরকে সার্বিকভাবে একটা প্রিপারেশন নিয়ে রাখতে হবে। আমি চেষ্টা করব আপনাদের পাঠঘরের পক্ষ থেকে আপনাদের ধারাবাহিক ভাইবার একটি পিডিএফ দেওয়ার জন্য। আমি কাজটা অনেক দূর গুছিয়ে নিয়ে আসছি। আপনাদের এই ক্লাসটি বা এই ভিডিওটি গতকালকে দেওয়ার কথা ছিল, কিন্তু টেকনিক্যাল কারণে আমি দিতে পারিনি। তো আমরা এটার জন্য আপনাকে আমরা 3টা শর্টকাট আমরা মনে রাখবো। প্রথমে সিচুয়েশন, তারপর হচ্ছে টাস্ক, দায়িত্ব, সেটা হচ্ছে অ্যাকশন, তারপর হচ্ছে রেজাল্ট। তো আপনি যখন আপনাকে প্রশ্ন করা হবে যে আপনি কি ভাইবার প্রতিষ্ঠান প্রধান পদে যোগ্য কি না, আপনি আপনার কী কী যোগ্যতা আছে সেটা তো বলবেনই, তবে আপনি প্রতিষ্ঠান প্রধান হিসেবে বা যখন আপনি দায়িত্ব ছিলেন একজন সিনিয়র শিক্ষক হিসেবে, এমন কোনো ঘটনা যেই ঘটনা আপনি এই পরিস্থিতি সম্পর্কে আপনার পূর্বে জানা ছিল না, আপনি দায়িত্ব নিয়ে সেই পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করেছেন, এবং আপনি কি পদক্ষেপ নিয়েছেন এবং পদক্ষেপ নেওয়ার ফলে কি রেজাল্ট বা ফল হয়েছে সেটা, তাহলে এটাকে আমরা বলবো স্টার্ট, সিচুয়েশন, টাস্ক, অ্যাকশন অ্যান্ড ফাইনালি রেজাল্ট। আপনি এরকম একটি ঘটনা অবশ্যই আছে আমাদের সিনিয়র শিক্ষকদের। আমি জানি যে আমাদের শিক্ষকরা অনেক যোগ্য মানুষ, হয়তো সম্মান নেই বা তাদেরকে সেভাবে হয়তো বা সুযোগ দেওয়া হয় না, বা সমাজ সেভাবে মূল্যায়নও করে না। যতই আমরা বলি শিক্ষক সবচেয়ে মর্যাদার, কিন্তু বাস্তবতাটা হলো উল্টো। কিন্তু তারপরে একজন শিক্ষক হিসেবে, একজন সিনিয়র শিক্ষক হিসেবে আপনাদের অনেক এ ধরনের বিরূপ পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে। সে ধরনের একটু ঘটনাগুলো সাজিয়ে রাখবেন। আর ডিসক্রাইব ইউর সেলফ, সেটা আমি চেষ্টা করব আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য। প্রশাসনিক এবং আইনগত জ্ঞান, দেখুন আমি বলছিলাম যে ভাইবাটা ভিন্ন। তো যেহেতু ভাইবাটা ভিন্ন, আপনি প্রশাসনিকভাবে কতটুকু দক্ষ, প্রশাসনিক বিষয়ে আপনি কতটুকু জ্ঞান রাখেন, এই সমস্ত বিষয়গুলো, বিশেষ করে আপনাদের যে 40 মার্কস ছিল
শিক্ষা সম্পর্কিত সে 40 মার্কটা একটু দেখে নেবেন যে সেখানে বিভিন্ন নীতিমালা, অনেকগুলো নীতিমালা, তো মূল যে বিষয়গুলো এমপিও নীতিমালা, আর্থিক স্বচ্ছতা এবং স্মার্ট এডুকেশন, এটা খুব বেশি দরকার। বিশেষ করে স্মার্ট এডুকেশনটা আপনাদেরকে সামনের দিকে, যেহেতু আমাদের 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বেসড অন এআই, তো সুতরাং ওইখানে এআইয়ের উপর ভিত্তি করে এআই সম্পর্কিত যে বিষয়পত্রগুলো বা মাল্টিমিডিয়া ক্লাসরুম, এগুলো এখন সেকেলে ধারণা, মানে এগুলো অনেক পুরনো হয়ে গিয়েছে। তো এই সমস্ত বিষয়গুলো একটু আপগ্রেড বিষয় সম্পর্কে আপনারা নজর রাখবেন, কম্পিউটার সম্পর্কে একটু নজর রাখবেন, কারণ প্রতিষ্ঠান প্রধান যখন আপনি হবেন, নিয়ম অনুসারে এই ধরনের কাজগুলো আপনাকেই করার কথা। হয়তো আমাদের শিক্ষকরা সেরকমভাবে দক্ষ না, উইথ ডিউ রেসপেক্ট, আপনারা নেগেটিভ অ্যাপ্রোচ যে নেবেন না, কারণ সে প্রত্যন্ত এলাকায় সবার হয়তো বা কম্পিউটার নেই, বা কম্পিউটার থাকলেও সেটা কারেন্ট থাকে না, বিদ্যুৎ থাকে না, বা শুধু কম্পিউটারে দিয়েছেন কর্তৃপক্ষ, কিন্তু এরপর আর কোনো কিছুর খোঁজখবর নেননি। আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। তো সেখানে ওই জায়গাটুকু আপনারা একটু, যেমন আপনি কম্পিউটারটা অন করা অফ করা, একটা মেইল পড়া, তারপরে একটা রিপোর্ট পাঠানো, একটি পিডিএফ করা, এই সমস্ত বিষয়গুলো একটু হাতে কলমে দেখে নেবেন। আপনাদের সহকর্মী যারা আছেন, আমি একটু সেখানে আপনাদের মন খারাপ হবে না, আমরা জানি আপনারা সিনিয়র, আপনারা আমাদের পথ প্রদর্শক। সাম্প্রতিক সময়ে যে সমস্ত শিক্ষকরা আপনাদের প্রতিষ্ঠানে জয়েন করেছেন, সময়ের তাগিদেই বা যুগের জন্যই ওনারা এই বিষয়টাতে একটু দক্ষ, একটু তাদের কাছ থেকে প্রয়োজনে দেখে নেবেন, বা আপনাদের সম্মানিত সহকর্মীদের মধ্যে যারা এই বিষয়ে দক্ষ তাদের কাছ থেকে একটু দেখে নেবেন। পোশাক এবং বডি ল্যাঙ্গুয়েজ, যেটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনি প্রতিষ্ঠান প্রধান। তো আপনার পোশাক এবং বডি ল্যাঙ্গুয়েজ, যেটার জন্য আপনাকে লিডারশিপের মতো বডি ল্যাঙ্গুয়েজ থাকতে হবে, আত্মবিশ্বাসী বডি ল্যাঙ্গুয়েজ থাকতে হবে। আপনি যে পোশাকটাই পরেন, ভাইবের জন্য নির্দিষ্ট কোনো পোশাক, হ্যাঁ একটি ড্রেস কোড আছে, কিন্তু আমি এইখানে ড্রেস কোডটা স্ট্রিক্টলি ফলো করতে বলবো না, কারণ ড্রেস কোডই, কিন্তু আপনি যে পোশাকটা পরবেন সেই পোশাকটা যেন রুচিশীল হয়, মার্জিত হয়। যেমন যারা ফর্মাল পোশাক পরেন, আপনি ফর্মাল পোশাক পরুন, কোনো সমস্যা নেই, সেটা যেন অবশ্যই পরিষ্কার হয়। দামি হওয়ার কোনো দরকার নেই, কালারফুল হওয়ার দরকার নেই, যদি থাকে সেটা ভালো, না থাকলে আরও ভালো, কারণ কালারফুল পোশাকগুলো একটু দৃষ্টিকটু হয়, সিম্পল সাদা কালোর মধ্যে হলেই সেটাই সবচেয়ে ভালো। এবং এই পোশাকের জন্য আপনাকে মার্কসটা কাটা হবে না। আচ্ছা, এই ফাঁকে একটু বলে নিই, আপনাদের মার্কসটা সম্পর্কে বলা হয়নি। আপনাদের ভাইভাতে মার্কস হচ্ছে 8-8-এর ভিতরে আপনাদেরকে 3.20 পেতে হবে, মানে 4 মার্কস পেতে হবে। এবং ইনশাল্লাহ আপনারা যারা ভাইভাতে পাশ করবেন, এই চ্যানেবলি সবার চাকরি হয়ে যাবে। তো ফর্মাল পোশাকের কথা বলছিলাম, এবং যারা ইসলামিক পোশাক পরেন, সম্মানিত শিক্ষকরা যারা, মানে নিশ্চয়ই আপনার ইসলামিক পোশাক পরতে পারবেন, কোনো সমস্যা নেই, মুখে দাঁড়িয়ে থাকলেও কোনো সমস্যা নেই, তবে পরিষ্কার পরিচ্ছন্ন যেন থাকে। যদি আপনাদেরকে বলা ঠিক না, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, হাতের নখ, দাড়ি এবং দাঁত, এগুলো যেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। খুব দামি জুতার দরকার নেই, কিন্তু সেই জুতাটাতে যেন একটু কালি করা থাকে, একটু এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আবার আপনাদের কাছ থেকে যে এই বিষয়ে পরামর্শটা আপনাদেরকে দেওয়া আমার উচিত না, কিন্তু তারপরেও আই কন্ট্যাক্ট, যিনি প্রশ্ন করবেন তার দিকে তাকিয়ে উত্তর দেবেন, সবার দিকে একবার দৃষ্টি বুলাবেন, মেরুদণ্ড সোজা রাখুন, হাত টেবিলের উপরে নয়, হাঁটুর উপরে রাখুন। এই বিষয়টাতে আমার একটু দ্বিমত আছে, আমি যেটা বলছি সেটা স্ট্যান্ডার্ড, আপনি আপনার স্বাচ্ছন্দ্য মতো। যেমন আমি নিজে টেবিলের উপরে হাত রেখে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি, এবং আমি আমার ভাইবাগুলো এইভাবেই দিয়েছে। আপনি যদি চান টেবিলের উপরে হাত রাখতে পারেন, আর যদি হাঁটুর উপরে হাত রাখেন, এটা আনইজি ফিল করতে পারেন, এটা সমস্যা নেই, এটা প্রবলেম নেই। আর যারা ভাইবা নেবেন তারা তো আপনাদেরই সহকর্মী, সুতরাং এত টেন্স নেওয়ার দরকার নেই। যা করবেন না স্যার, স্ট্রিক্টলি এই কাজগুলো কখনোই করবেন না। তথ্য অসঙ্গতি, কোনো মিথ্যা তথ্য দিবেন না, কোনো মিথ্যা তথ্য ভুল করেও দিবেন না। ভাইবা বোর্ডে যেটা জানতে চাই আপনি স্পষ্ট করে সেটাই বলুন। যদি আপনার কোনো কাগজপত্রের ঘাটতি থাকে, আপনি স্বীকার করে নিন যে আমি ইউনিভার্সিটিতে এই সময়ের মধ্যে যেতে পারিনি, বা আমার এটা এইখানে রেখেছিলাম, আমি এটা পাইনি। কারণ আপনার ওই কাগজপত্রগুলো অনেকবার যাচাই বাছাই করা হয়েছে, না হলে তো আপনার চাকরিতে ঢুকতে পারতেন না। কিন্তু কোনো মিথ্যা কথা বলবেন না। অনেকেই জাল সনদ বা এই ধরনের বিষয়গুলো থাকে, তো এগুলো করার চেষ্টা করবেন না, কারণ ধরা পড়ে যাবেন। এবং মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় বর্তমান, তিনি একদম স্ট্রিক্ট মানুষ, এবং এনটিআরসির মাননীয় চেয়ারম্যান মহোদয়, তিনিও একদম স্ট্রিক্ট মানুষ। মানে যারা সৎ, যারা ভালো, তাদের জন্য তারা খুবই ভালো মানুষ, কিন্তু যারা
দুষ্কৃতিকারী, যারা অপরাধী মন যাদের আছে তাদের জন্য তারা খুব স্ট্রিক্ট, সুতরাং একদম সাবধান থাকবেন। মিথ্যা অভিজ্ঞতা বা ডিগ্রি নিয়ে কোনো ভুল তথ্য দিবেন না। এনটিএসের নিয়মে তথ্য গোপন করলে প্রার্থিতা বাতিল সহ আইনি ব্যবস্থা গ্রহণ করা হতে পারে, এমনকি আপনাকে ব্ল্যাক লিস্টেডও করে দিতে পারে। অজানা উত্তর কোনো প্রশ্ন না পারলে বিনীতভাবে স্বীকার করুন। ভুল বা আন্দাজ উত্তর দিয়ে ভোটকে বিভ্রান্ত করবেন না। আচরণগত ত্রুটি তর্ক করবেন না। বোর্ড মেম্বারদের সাথে কোনো বিষয় নিয়ে দ্বিমত হলে নম্রভাবে যুক্তি দিন, কখনোই তর্কে জড়াবেন না। দেখুন এইখানে একটি সমস্যা হতে পারে, সেটা মানে আমি শুধু আমার এই ভিডিওতেই আপনারা পাবেন, অন্য কোনো ভিডিওতে এই কথাটা বলা হবে না। এটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইগো প্রবলেম। স্বাভাবিকভাবেই সম্মানিত শিক্ষকরা হয়তো 30 বছর বা 25 বছর, যেহেতু ন্যূনতম অভিজ্ঞতা 18 বছর, তো সুতরাং 18 বছরের নিচে কেউই নেই। ভাইভা বোর্ডে যারা থাকবেন দেখা যাবে যে তারা বয়সে আপনার থেকে, যদি সহকারী অধ্যাপক বা সহযোগী অধ্যাপক পদমর্যাদার থাকেন, ইভেন তো যদি অধ্যাপক পদমর্যাদারও যদি থাকেন, এমনকি উপসচিব পদমর্যাদারও যদি থাকেন, বা জয়েন্ট সেক্রেটারি পদমর্যাদার বা যুগ্ম সচিব পদমর্যাদার যদি থাকেন, দেখা যাবে যে তাদের থেকে আপনার বয়সটা বেশি। তো সুতরাং সেখানে একটা ইগো প্রবলেম হয়ে যেতে পারে। আবার অনেক শিক্ষকরা আছেন তারা খুব নামকরা শিক্ষক, তো মানে এমন শিক্ষকরা ভাইবা দিতে যাবেন, হয়তো বা তারা বাংলাদেশেরই বিখ্যাত শিক্ষক, তো স্বাভাবিকভাবে একটা ইগো প্রবলেম আসতে পারে। আমি আপনাদেরকে অনুরোধ করব, সম্মানিত সিনিয়র সহকর্মীরা, একটা দিনের জন্য ইগো প্রবলেমটাকে দূরে রাখুন। আপনি আপনার জায়গায় শ্রেষ্ঠ, এটা নিয়ে কোনো তর্ক নেই, এটা নিয়ে কেউ তর্ক করতেও যাবে না, কারণ আপনি আপনার যেই কাজটা পড়ানো সেটা খুব ভালো করেই পারেন, কিন্তু আপনি এখন প্রতিষ্ঠান প্রধান বা সহকারী প্রধান পদে ভাইবা দিতে যাচ্ছেন। তো সুতরাং একটু এই ইগোটাকে একটু দূরে রাখতে হবে। মোবাইল ফোন ভাইবা রুমের বাইরে থেকে ফোন অফ বা সাইলেন্ট করে ব্যাগের ভিতরে রাখুন, হাতে ফোন রাখা যাবে না। এটা সম্পর্কে আপনাদেরকে একটা স্পষ্ট নির্দেশনা দিয়ে দেওয়া হবে যে ফোন তো নিতে, ভাইবা বোর্ডে ফোন নিয়ে ঢুকতে পারবেন না, তো সুতরাং ফোনটাকে আগেই রেখে যেতে হবে। অস্পষ্টতা এবং দীর্ঘসূত্রিতা, উত্তরের শুরুতে অপ্রাসঙ্গিক ভূমিকা নেবেন না, টু দ্য পয়েন্ট উত্তর দিন, মানে আপনি পেঁচাবেন না, তবে ফ্রেন্ডলি পরিবেশটা যেন বজায় থাকে। ভাইভা বোর্ডে একটা থিওরি আছে, সেটা হচ্ছে গেম থিওরি। আপনি যদি ভাইভা মেম্বারদেরকে, অনারেবল মেম্বারদেরকে যদি আপনি সুযোগ করে দেন, তারা কিন্তু আপনাকে নাস্তানাবুদ করে ফেলবে। তো সুতরাং এই যে গেম থিওরি ভাইভা বোর্ডে, গেম থিওরি অফ ভাইভা, হাউ টু ফেস ভাইভা, তো এইখানে একটি ভাইভাকে কীভাবে আপনি ফেস করবেন গেম থিওরি নিয়ে আমরা পরের একটি ভিডিওতে আলোচনা করব। আর সেই আলোচনাটি পেতে হলে মাস্ট বি আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে হবে, তা নাহলে তো নোটিফিকেশন পাবেন না। অস্পষ্টতা এবং দীর্ঘসূত্রিতা, এটা নিয়ে আমরা কথা বলেছি। নেতিবাচকতা, আপনার বর্তমান বা পূর্বের প্রতিষ্ঠান বা সহকর্মী সম্পর্কে কোনো নেতিবাচক মন্তব্য করবেন না। আপনাদের অনেক ঘাটতি আছে, অনেক অপ্রাপ্তি আছে, কিন্তু সেইটা বলার জায়গায় ভাইভা বোর্ড নয়। একজন প্রতিষ্ঠান প্রধান হিসেবে আপনি সরকারের প্রতিনিধি, সরকারের বিরুদ্ধে আপনি কোনো কথা বলতে পারবেন না। সরকারের নীতি বা কোনো কিছু যদি আপনার পছন্দ না হয়, আমার সোজা কথা যেটা আমি বলি সবসময়, ভালো লাগবে না, আপনি চাকরি ছেড়ে চলে যান। তো মানে অত হার্ডভাবে তো আর আপনাদেরকে আমি বলতে পারি না, কিন্তু কথা হচ্ছে যে যেহেতু আপনাকে চাকরি করতে হবে, সুতরাং ওই বিষয়ে আপনার যদি দ্বিমত থাকে সেটা ওইখানে প্রকাশ করবেন না। সরকার যেটা ভালো মনে করেছে যে চাকরিজীবী হিসেবে আপনাকে সেটা মানতে হবে, কারণ সরকার তো বেতন ভাতা, মানে আপনার বেতন ভাতা তো সরকারই দেয়। হ্যাঁ, পলিটিক্যাল কোন, তো এবার আসুন আমরা একটু এক নজরে দেখে নিই যে আমাদের যেই জিনিসগুলো আমাদের দরকার, সেটা হচ্ছে যে কাগজপত্র, মূল সনদপত্র, মার্কশিট, এনআইডি, 2 কপি ছবি, অ্যাডমিট কার্ড, প্রস্তুতি নিজের জেলা, মুক্তিযুদ্ধ এবং নতুন শিক্ষাক্রম সম্পর্কে ধারণা, পোশাক ইস্ত্রি করা, ফর্মাল ড্রেস এবং পালিশ করা জুতো, মানসিকতা। আমি একজন প্রতিষ্ঠান প্রধান, এই আত্মবিশ্বাস এবং গাম্ভীর্য বজায় রাখা, সময় নির্ধারিত সময়ের অন্তত 30 মিনিট আগে কেন্দ্রে পৌঁছানো। যদিও কেন্দ্রে পৌঁছানোর সময় আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, কিন্তু আমার পরামর্শ থাকবে আপনাদেরকে যেই সময়টা দেওয়া হবে অন্তত তার 30 মিনিট আগেও, 30 মিনিট আগে গিয়ে আপনারা কেন্দ্রে উপস্থিত থাকবেন। আর পরীক্ষা, আপনাদের ভাইভা পরীক্ষা ঢাকায় হবে। প্রোটিভ এআই ভাইভার প্রস্তুতি, তো এগুলো নিয়ে আমরা কথা বলেছি। যেহেতু এআই সিস্টেম ভাইভা নেওয়ার সম্ভাবনা আছে, তাই ক্যামেরার সামনে কথা বলে প্র্যাকটিস করুন। সরাসরি লেন্সের দিকে তাকিয়ে কথা বলে আপনার আত্মবিশ্বাস বেশি প্রকাশ পায়। এইখানে একটু এআইটা নিয়ে আপনারা অযথা হেজিটেট হবেন না, কারণ জেনারেটিভ মানে এই যে এআই টাইপের যে ভাইভাগুলো হবে এটার কিছুই না। তবে হয় কি, অনেক সময় নতুন একটা বিষয় আমাদের একটু মানে চলে আসে, ভীতি চলে আসে। সিম্পল কিচ্ছু না, আপনি আপনার হাতে যে স্মার্টফোন আছে সেটাকে সামনে রেখে বা আয়নায় দাঁড়িয়ে আপনি আপনার মতো কথা বলুন, পেছন থেকে কাউকে প্রশ্ন করতে বলুন, বা আপনার প্রতিষ্ঠানে যারা
বা আপনারা যারা প্রস্তুতি নিচ্ছেন একজন আরেকজনকে ভাইবার জন্য প্রশ্ন করুন। লজ্জার কিছু নেই স্যার, আমি অনুরোধ করবো আপনাদেরকে, আসলে আপনারাই শিখিয়েছেন, শেখার কোনো বয়স নেই এবং শিখতে কোনো লজ্জা থাকার কথা নয়। আপনাদের সেই কথাটাই আমি আবার আপনাদেরকে বলবো যে এটা নিয়ে করার কোনো কারণ নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা একটু প্র্যাকটিস করে নেবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আর ঠিক কীরকম এআইটা এখানে অ্যাপ্রুভ করবে, পুরোপুরি এআই ভিত্তিক ভাইবা, এটা মানে একদম কঠিন একটা বিষয়। সাধারণত পুরোপুরি এআই ভিত্তিক ভাইবা পৃথিবীর কোথাও হয় না, তবে কিছু কিছু জিনিস যাচাই করার জন্য এআইকে ব্যবহার করা হতে পারে। তো সুতরাং আপনাদের পুরো ভাইবাটা যে এআই দিয়ে হবে, এই জিনিসটা নিয়ে অযথা ঘাবড়ানোর কোনো কারণ নেই। তারপর হচ্ছে প্রতিষ্ঠান প্রধান হওয়া মানে শুধু পদ পাওয়া নয়, একটি প্রজন্মের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব। যাই হোক না কেন, এটাই সত্যি। যে যত যাই কথা বলুক না কেন, এটা আমি আমার জায়গা থেকে বলছি, একজন শিক্ষক হিসেবে বলছে। দিন শেষে অনেকেই অনেক কথা বলে, সেই ট্রেনিং যখন করতে আসি বিশাল বড় বড় স্যারেরা। তো আমি সবসময় যেটা বলি যে সেটা হচ্ছে যে মানে আমার সাথে প্রত্যেকটা হাইওয়ে বোর্ডেই মোটামুটি ভালো একটি কনফ্লিকশনের মধ্যে দিয়ে যায়। আমি শুধু একটা কথাই বলি যে স্যার, বইতে যেটা লেখা আছে আমাদের বাস্তবতাটা সেটা নেই কেন? ডোন্ট অ্যান্সার, তাদের কাছে অ্যান্সার থাকে না। আমি শুধু এই কথাটাই বলি। তো এই জিনিসটা নিয়ে আমার একটু প্রবলেম হয়। আমি অনুরোধ করবো আপনারা যেন এই প্রবলেমটা না হয়, এই প্রবলেমটা আপনারা করবেন না। যেটা বলা আছে কাগজপত্রে বা বইপত্রে, আপনাদেরকে সেটাই বলতে হবে। প্র্যাকটিসটা ভিন্ন, কিন্তু সেটা আপনাকে করতে হবে। আপনার জন্য কি এখন প্রতিষ্ঠান, তো এই হচ্ছে যে প্রতিষ্ঠান যা আপনার উপস্থিত বুদ্ধিকে ক্ষুরধার করবে, প্রশ্নটা আপনাদের কাছে। 10টি প্রশ্ন কি আপনারা পেতে চান? যদি পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানান আমাদেরকে, আমরা চেষ্টা করব। তো সবশেষে ভাইবের জন্য আপনারা প্রস্তুতি নিতে থাকুন, ইনশাল্লাহ ঘাবড়ানোর কোনো কারণ নেই। আর আমার পাঠঘর মানে আপনাদের পাঠঘর সবসময় আপনাদের সাথে আছে। তো আমরা যে বিষয়গুলো বললাম সেই বিষয়গুলো আপনারা একটু আপনাদের মতো প্রস্তুত করে নিন। আর হ্যাঁ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই সমস্ত কাজের এত ব্যস্ততার মধ্যেও আপনাদের জন্য ভিডিও করা, একটু তো আমরা কিছু চাইতেই পারি। তো ভালো থাকুন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আবারও দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।